ঈদযাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ, ঘন্টার পর ঘন্টা যানজটে যাত্রীদের ক্ষোভ, ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেয়ার অভিযোগ। ঈদের জামাত ঘিরে নেই নিরাপত্তা ঝুঁকি, জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের, দেশেও বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়। সময় সংবাদের সঙ্গে আছে আমি সাখাওয়াত হোসেন শাহ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রার আনন্দে নেমেছে স্থবিরতা। তীব্র যানজটে রাস্তায় কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ধীরে ধীরে সড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলছে হাইওয়ে পুলিশ। মেহেদি হাসান, কাদির তালুকদার ও ইউসুফ আলীর তথ্য ছবি নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। প্রথম দিকে সব স্বাভাবিক চললেও ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথে নেমে আসে স্থবিরতা। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। দিনভর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্থবির হয়ে থাকে যান চলাচল। কিছুক্ষণ পরপর থেমে থেমে চললেও কচ্ছপ গতির কারণে ৩ ঘন্টার রাস্তা পাড়ি দিতে হয়েছে ১০ থেকে ১২ ঘন্টায়। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই। ওয়ান ওয়ে রাস্তা, এই পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে আসে, এই জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। উঠছি ১টা বাজে রাতের, এখনো জ্যাম। আমাদের যে জ্বালানি আছিল জ্বালানিও শেষ। ফ্যামিলির সাথে ঈদ করবো, যার জন্য অনেক কষ্ট হলেও সেটা মানিয়ে নিয়ে বাড়ির দিক যাচ্ছি। এদিকে যানজটের প্রভাবে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় থাকতে হয় হাজার হাজার যাত্রীকে। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও ছিল যানজট। যে জাম লাগে আছে, এখন আজকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা তাও বিষয়টা বুঝতেছি না। এদিকে গাবতলী বাস টার্মিনালে সময়মতো গাড়ি না আসায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার যারা যেতে পারেননি তাদের অনেকের রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে। টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন কেউ কেউ। ৮০০-৯০০ ভাড়া চায়, তাও গাড়ি সিট নেই, কখন আসবে না আসবে। এখন আমি আবার বাসা চলে যাব। ফরিদপুর থেকে বিকেল ৫টায় গাড়ি ছাড়ছে, সেই গাড়ি এখনো হাতে পাই নাই। ৩ ঘন্টার রাস্তা। গাবতলী আসাই যে এতক্ষণ ধরে ঘুরতেছি, এই কাউন্টার থেকে এই কাউন্টার, এই কাউন্টার থেকে এই কাউন্টার, কোথাও কোনো টিকিটের কোনো সুরাহা নাই। ৭৬৫ টাকা আমি ৮৫০ টাকা ভাড়া দিচ্ছি আমি তারে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার উপদেষ্টা। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমাদের সড়ক বিষয়ক উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে, এবং সে অনুযায়ী আমাদের মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে। সড়কে কোরবানির পশুবাহী বাহনের কারণে যানজট তৈরি হয় বলে জানান সাধারণ মানুষ। দিনভর যানজটের স্থবিরতা কাটিয়ে সময়ের সাথে স্বাভাবিক হতে থাকে মহাসড়ক পরিস্থিতি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনে ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়। সদরঘাট টার্মিনাল থেকে দেরি করে নৌযান ছাড়ায় ক্ষোভ জানান ঘরমুখী মানুষ। পরিদর্শনে এসে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ট্রেনে পা ফেলার জায়গা নেই। প্রচণ্ড ভিড়ে আসন পর্যন্ত পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হয় যাত্রীদের। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েন অনেকে। তানভীর হাসান মেঘকে নিয়ে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। ঈদের বাকি আর কয়েক ঘন্টা, ওদিকে গ্রামের বাড়িতে অপেক্ষায় আপনজন। সেই সম্পর্কের টানে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে প্রাণপণ চেষ্টা। ট্রেনের ছাদে ওঠায় নিষেধাজ্ঞা থাকলেও সব নিয়ম হার মেনেছে ঘরমুখী যাত্রীদের কাছে। টিকিট টাকা দিয়েও তো পাওয়া যায় না, জানান তো লাগবে।
যাইতে তো হবে বাসা, ফ্যামিলির সঙ্গে ঈদ কাটাইতে হবে, একটু কষ্ট হলেও মেনে নিতে হবে। ঈদযাত্রার শেষ দিনও সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় প্রতিটি ট্রেন। তবে প্রচণ্ড ভিড়ে হারিয়ে যায় স্বস্তি। আসন পর্যন্ত পৌঁছাতে রীতিমতো যুদ্ধে নামতে হয় যাত্রীদের। ঈদের সময় মানুষের চাপ তো থাকবে, সবাই বাড়ি যাবে, কিন্তু স্যার ফ্যান তো চলছে না আমাদের এখানে। সিন্ডিকেট আছে থাকার কারণে অগ্রিম টিকিট উধাও। এবারের রেল ব্যবস্থাপনায় আমি অনেক সন্তুষ্ট। এবারের টিকিট খুব যথাসময়ে আমরা পেয়েছি। শেষ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। নৌযাত্রায় স্বস্তি থাকলেও লঞ্চগুলো দেরিতে ছাড়ায় ক্ষোভ জানান যাত্রীরা। শত বিরোধের মাঝখানেও যদি আমরা আনন্দ ফুর্তি করে যদি ঠেলাঠেলি করেও বাড়িতে যাইতে পারি, ফ্যামিলির সাথে যদি ঈদ আনন্দ উদযাপন করতে পারি, তাহলে এটা একটা মনের আনন্দ। লোক বেশি নিতেছে, এখনো লঞ্চ ছাড়তেছে না, প্রচুর লোক ঢুকানো হয়েছে। লঞ্চ ছাড়ার কথা কয়টা আমি জানি না আদৌ, কিন্তু এক ফুটা জায়গা নাই, দাঁড়ায় থাকার মতো জায়গা নাই। মহিলা সহকারে অনেক মহিলারা বাচ্চা সহকারে ভোগান্তিতে আছে। টার্মিনাল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেরিতে ছাড়া লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে। হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়, যেহেতু অনেক দূরের যাত্রী, আর দেশে যেন ওভারলোড না করে ওইটার দিকে খেয়াল রাখবেন। যেহেতু নদী পথে যাত্রা, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, ওয়েদার যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করবেন, তাই যাত্রাপথের সব কষ্ট হাসি মুখেই মেনে নিয়েছেন হাজার হাজার মানুষ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন ধ্রুব ব্যানার্জি, বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার সাইফুল রুদ্র এবং গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি ধ্রুবর কাছে। দুপুরের সময়টাতে যাত্রী চাপ সদরঘাটে অনেকটা কমে গেলেও যতই সময় গড়াচ্ছে মানুষের চাপ কিন্তু বাড়ছে। আমরা লক্ষ্য করছি আমার পেছনে যত দূর দেখা যায় আসলে মানুষ আর মানুষ, সবাই মূলত তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে এখন আমরা যেই দিকটা দেখছি এটা মূলত ভোলা বেতুয়া অথবা ভোলা থেকে যারা মাদারীপুর কিংবা রাজধানী থেকে যারা শরীয়তপুরের দিকে রওনা দিবেন তাদের ভিড়টা আমরা লক্ষ্য করছি, এবং সবাই আমরা লক্ষ্য করেছি তাদের যে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন নৌপথে, এবং তারা বলছেন যে যেহেতু নদীপথের যে ভ্রমণ সেই ভ্রমণটা আরামদায়ক, সেই কারণেই তারা মূলত লঞ্চকে বেছে নিয়েছেন তাদের যাত্রার সঙ্গী হিসেবে। পাশাপাশি আমরা বরিশালের লঞ্চও দেখেছি, কিন্তু বরিশালের লঞ্চে আমরা সেই তুলনায় যাত্রী চাপ কিন্তু দেখিনি। অনেকেই বলছেন যেহেতু আগামীকাল ঈদ, সেই কারণে অনেকেই যারা বরিশালগামী যাত্রী আছেন তারা মূলত বাসকে বেছে নিয়েছেন তাদের যাত্রাপথের সঙ্গী হিসেবে, এবং তারা কিন্তু অধিকাংশ মানুষ বাসেই গিয়েছেন। সেই কারণে বরিশালের লঞ্চগুলোতে আমরা যেটা লক্ষ্য করছি, বরিশালের লঞ্চগুলোতে তেমন ভিড় কিন্তু নেই। পাশাপাশি আমরা এখানের যে সার্বিক শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এখানে কোস্টগার্ডের উপস্থিতি লক্ষ্য করেছি, পুলিশের উপস্থিতিও লক্ষ্য করেছি। সবাই কিন্তু চেষ্টা করছেন যাতে পন্টুনের আশেপাশে তেমনভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কিছুক্ষণ পরপর মাইকিং করে যাতে এই পন্টুনে কোনো রকম যাতে ভাসমান দোকান যাতে না বসে, সেই কারণে কিন্তু বারবারই মাইকিং করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যারা ভাসমান বিক্রেতা রয়েছেন অনেকেই কিন্তু পন্টুনে অবস্থান নিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে তারা মূলত এখানে এসে এখান থেকে সরে যাচ্ছেন, পন্টুন ছেড়ে দিচ্ছেন। আবার যখন আইন শৃঙ্খলা বাহিনী এখান থেকে সরে যাচ্ছেন ঠিক তখনই আইন শৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পরই তারা আবারও এসে পন্টুনে অবস্থান নিচ্ছেন। সব মিলিয়ে সবশেষ তথ্য যদি বলতে চাই, এখন কিন্তু ধীরে ধীরে সদরঘাটে মানুষের ভিড় বাড়ছে। সদরঘাটে যে মানুষের ভিড় এমনটা নয়, রেলপথেও মানুষ যাচ্ছে তাদের নারীর টানে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। সেই খবর জানতে আমরা একটু চলে যাব বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। ধ্রুব যেমনটা বলছিলেন, নারীর টানে বাড়ি ফেরা, আমরা এই মুহূর্তে আছে বিমানবন্দর রেল স্টেশনে। প্রতিটি মানুষ প্ল্যাটফর্মে যারা দাঁড়ানো আছে তারা প্রত্যেকে সবাই খুবই আগ্রহ নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন, কখন ট্রেন আসবে এবং কখন তারা ট্রেনে চড়বেন বাড়ি যাওয়ার জন্য। গতকালকের তুলনায় আজ প্ল্যাটফর্মে ভিড় তুলনামূলক কম,
এবং যে চিত্রটি আমরা দেখেছি যে কটি ট্রেন আমরা এরই মধ্যে ছেড়ে যেতে দেখেছি, সে ট্রেনগুলোতে যাত্রী চাপ ছিল, প্রতিটি বগি যাত্রীতে পূর্ণ ছিল। কিন্তু গতকালের তুলনায় আবারও বলি যে গতকাল ট্রেনের ছাদে ভিড় ছিল, দরজায় পা রাখার জায়গা ছিল না, অনেকে টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি। আজকে অবশ্য তেমনটা নাই, আজকে সবাই সুশৃঙ্খলভাবে ট্রেনে চড়তে পারছেন। তবে যাত্রী চাপ থাকায় স্ট্যান্ডিং টিকিটের পরিমাণ অনেক বেশি বিক্রি হয়েছে। বসে যতজন যাত্রীরা যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছেন তার দ্বিগুণ যাত্রী। আর প্ল্যাটফর্মের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একটা কথা বলে রাখি, প্রতিটি ট্রেন কমপক্ষে, যেটা যাত্রীরা অভিযোগ করছেন, কমপক্ষে 20 মিনিট এবং সর্বোচ্চ 30, কোনো ট্রেন 40 মিনিট পর্যন্ত দেরি করেছে। সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল 4:30টায় বিমানবন্দর রেল স্টেশন থেকে, এখন ঘড়িতে সময় 5:10, অর্থাৎ এরই মধ্যে 40 মিনিট দেরি হয়েছে। ট্রেন এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। সময়সীমাগুলো একটু আপনাদেরকে বলে রাখি। যমুনা এক্সপ্রেস তারাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 5:13। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 5:28। তবে সেটা সম্ভাব্য ছাড়ার সময় দেখানো হচ্ছে 6:30, অর্থাৎ আরও প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট। আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে তিতাস কমিউটার 6:16 নাগাদ। 6:43 দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ভৈরব বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে নরসিংদী কমিউটার, সেটা যাবে সন্ধ্যা 7টা নাগাদ। এবং সন্ধ্যা 7:15 11 সিন্ধুর গোধূলি এক্সপ্রেসের ছেড়ে যাবার কথা রয়েছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এই মুহূর্তে একটি ট্রেন প্ল্যাটফর্মের দিকে এগুচ্ছে এবং যতদূর আমরা বুঝতে পারছি এটা সম্ভবত সুবর্ণ এক্সপ্রেস, যে ট্রেনটির আসার কথা ছিল 4:30টায়, এখন প্রায় 42 মিনিট দেরি হলো সুবর্ণ এক্সপ্রেস বিমানবন্দর রেল স্টেশনের কমলাপুর থেকে ছেড়ে আসতে। যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন ট্রেন আসবে, কখন তারা উঠবে এবং কখন তারা বাড়ির পথে রওনা দেবে। তো এই ছিল আসলে বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছে এই মুহূর্তের তথ্য। আমরা একটু যেতে চাই ঢাকা ময়মনসিংহ গাজীপুর মহাসড়কে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদির কাছ থেকে জানবো মহাসড়কের অবস্থা। মেহেদি, আসলে রেলপথ আর নৌপথে কিন্তু যানজট নেই, তবে সড়ক পথে সেই যানজট কিন্তু মানুষকে বেশ ভুগিয়েছে এবার ঈদযাত্রায়। আমরা দেখেছি গত 3 দিন যাবৎ মানুষের যে বেহাল দশা, সড়কে কতটা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা আসলে ঈদযাত্রা বাড়িতে গেছেন, সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে তারা তুলে ধরেছেন। তারা বলছিলেন যে আসলে এবারের ঈদযাত্রার মতো ভয়ঙ্কর ঈদযাত্রা তাদের গত 1 যুগেও কিন্তু তারা দেখেননি। এই মুহূর্তে যদি বলি, ঈদযাত্রার একদম শেষ মুহূর্তের কাজ চলছে। শেষ মুহূর্তে যারা আসলে বাড়ি যাচ্ছেন কিছুটা স্বস্তি নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি গতকালের পর আজকে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আসলে তার পরিস্থিতি কিন্তু বেশ নিয়ন্ত্রণে রেখেছেন। তার উপর পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। তারা যেটি করছেন যে কোনো বাস আসলেই সেটিকে থামিয়ে তারা আসলে যারা এখানে অপেক্ষমান যাত্রী রয়েছেন কম ভাড়ায় হলেও কিন্তু তারা সেই বাসে তুলে দিচ্ছেন। তবে আসলে বাস মালিক যারা রয়েছেন তারাও আসলে শেষ মুহূর্তে আসলে কম ভাড়ায় হলেও মানুষজনকে নিয়ে আসলে গন্তব্যে যাচ্ছেন। কেননা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই সড়কে কিন্তু বিপুল সংখ্যক খালি বাসের কিন্তু জটলা আমরা দেখতে পাচ্ছি, যারা আর কি গতকাল আসলে বিভিন্ন উত্তরবঙ্গের জানিয়ে রাখতে চাই 25 জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা দিয়ে কিন্তু তাদের বাড়িতে যায়। সুতরাং সেই 25 জেলার বাসগুলো কিন্তু এসে চন্দ্রায় আজকে আমরা মিলিত হয়েছে। তারা কিন্তু অপেক্ষায় আছেন কখন আবার যাত্রী নিয়ে কিন্তু রওনা দিবেন। সুতরাং সবকটি বাসই কিন্তু বেশিরভাগ বাসই কিন্তু এখানে ফাঁকা দাঁড়িয়ে আছে। সবাই বাসগুলো ফাঁকা দাঁড়িয়ে আছে, যে তারা অপেক্ষা করছেন আসলে কখন যাত্রী আসবেন। যদিও যাত্রী আসছে তবে সেই সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। অপেক্ষা করছেন কখন যাত্রী বোঝাই করে তারা আবার রওনা দিবেন। এখানকার যাত্রীদের প্রত্যাশা আগামী বছর থেকে কিন্তু আরও, অর্থাৎ এইখানকার যান চলাচল ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে যেটি আমরা বুঝি, এবং বিশেষ করে শিল্প কারখানা, শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় কিন্তু এই এলাকার কিন্তু মানুষজন বেশি বসবাস করছেন। তাদের জন্য আলাদা করে পরিবহন ব্যবস্থার একটি ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন যাত্রীরা। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে সড়ক পথের সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মীদের সঙ্গে। এবার কোরবানির পশুর হাটের খবর। কোরবানির আগের দিন রাজধানীতে গরুর সংকট। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি করছেন ক্রেতা।
হাটে পশুর ট্রাক ঢুকতেই দরদাম শুরু করছেন সবাই। গরু কম থাকায় চাহিদার সঙ্গে বেড়েছে দামও। ব্যাপারীরা বলছেন নতুন করে পশু না আসলে খালি হাতে ফিরতে হতে পারে অনেককে। আরও জানাচ্ছেন শুভ খান। আর দেখা দেখি নয়, 2-1 টাকা কম কিংবা বেশি পছন্দসই পশু পেলেই কিনে নিয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। চাইছিল তো 90, এরা 71 ধরে নিছি। প্রচুর গরু আছে কিন্তু এরা দাম ধরে রাখছে। 1,80,000 চাইছিল, 1,42,000 দিয়ে কিনছে। তবে বিক্রেতাদের দিক থেকে আরো একটু লাভের আশায় এখনো দরদাম চলছে দড়ি টানাটানি। 85 দামে না মেলায় বেঁকে বসা ব্যাপারীকে বোঝাচ্ছেন কেউ কেউ। পশুর দামের সঙ্গে অংশীজনদের টাকার হিসাব মেলাচ্ছেন ক্রেতাদের অনেকেই। শেষ মুহূর্তে এসে গাবতলী কোরবানির পশুর হাটের চিত্র এমনই। পরিবার সহ আত্মীয় স্বজন নিয়ে এসেছেন অনেকেই। হাঁক ডাকে সরগরম হাসিল ঘর থেকে পুরো হাট। গেল কয়েকদিনে সেলফি কিংবা ছবি তোলার পর্ব শেষে ঈদের আগ মুহূর্তে শুরু হয়েছে বড় গরুর বেচা বিক্রি। তবে ক্রেতাদের বাড়তি নজর দেখা গেছে 1 লাখ থেকে 2 লাখ টাকা দামের ছোট ও মাঝারি পশুর প্রতি। কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 2.5 লাখ, কেউ 3.5 লাখ, 4 লাখ হইতেছে। বাজার যেতে ভালো তা না, ছোট গরু বিক্রি হইতেছে অনেক। ছোট গরু অনেক শর্ট, একবারে নাই বলতেই নাই, ওই ভিতরের দিকে একবারে খালি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হতে থাকে হাট। জুম্মার নামাজের পর 2-1টি ট্রাক পশু নিয়ে ঢুকতেই শুরু হয় দরদাম। গাবতলীর হাটে এই সময় অনেক গরুর আমদানি থাকে, কিন্তু এই বছর আমদানি নাই। কেউ গরু পাইতেও পারে, কেউ নাও পাইতে পারে। যেটা মিলা তাহলে নিব, নালে চলে যাব। এদিকে গরুর পাশাপাশি বাড়তি ছাগলের বাজারও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে দেখা দিয়েছে গরুর সংকট। চাহিদা বাড়ায় দামও বেড়ে গেছে বলে জানান ক্রেতারা। তবে বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা। রাত পেরিয়ে গেলেই কোরবানির ঈদ, অথচ এখনও অনেকেই কিনতে পারেননি কাঙ্ক্ষিত পশু। এজন্য শেষ সময়েও জমজমাট পশুর হাট। প্রতি বছরের মতো এবারও ছোট ও মাঝারি আকারে গরুর চাহিদা বেশি। তবে হাটে দেখা দিয়েছে কোরবানির পশুর সংকট। এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা। চাহিদা বাড়ায় দামও ঊর্ধ্বমুখী বলছেন ক্রেতারা। ক্রেতা অনেক, গরু কম, বেশিরভাগ মানুষ এখানে আসতেছে, এই কারণে গরুর দামটা একটু বাইরে গেছে। এদিকে বড় গরুর তেমন চাহিদা না থাকায় দুশ্চিন্তায় খামারিরা। বড় গরুগুলো তেমন টান নাই। 2,20,000 চাচ্ছি, 1,75,000, 80,000 দাম বলছে। এবার হাটে 2 থেকে 4 মণ ওজনের ছোট গরুর দাম 70,000 থেকে 1,20,000 টাকা এবং 5 মণ থেকে 6 মণ ওজনের মাঝারি 1,40,000 থেকে 1,70,000 টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গরুর দাম হাঁকা হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, চট্টগ্রামে আছেন শফিকুল আলম এবং খুলনায় আছেন তানজিম আহমেদ। শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, থেকে একজন গ্রাহকের গল্প দিয়ে শুরু করতে চাই। কারণ হচ্ছে যে গ্রাহক বলছিল যে যেই গরু সে 80,000 টাকা দিয়ে দরদাম করে চলে গেছে, অন্য একজন এসে 80,000 টাকা দিয়ে সেই গরু কিনে পরবর্তী তার কাছে আবার 1,20,000 টাকা চাওয়া হচ্ছে। এরকম কিন্তু অভিযোগ আমরা পাচ্ছি বাজারে। তবে এখন এই যে তেজগাঁও বাজারে আছি, সেটি চিত্রটা যদি আমি একটু দেখাই, এখানে 4 লাখ টাকার উপরে, 4 থেকে প্রায় 8 লাখ টাকা পর্যন্ত গরু আছে। সেই বড় বড় গরুগুলোই কিন্তু রাজধানীর তেজগাঁও বাজারে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার যে ব্যাপারী, সে হচ্ছে 17টি গরু এনেছে, তার মধ্যে তার এখনো পর্যন্ত 7টি গরু আছে আর 10টি করে বিক্রি হয়ে গেছে। তবে মাঠের যদি অন্য অংশের চিত্র দেখায়, যে তেজগাঁও বাজারে বা হচ্ছে যে গরুর হাটে বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটছে। কারণ হচ্ছে যে রাত পোহালেই হচ্ছে কোরবান। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে সামনের গরুগুলি, সেগুলি কিন্তু মোটামুটি 2,50,000 থেকে শুরু করে 3.5 লাখ টাকা পর্যন্ত। তবে এদিক থেকে আমরা যদি হাটের বামের চিত্রটা একটু দেখাই, যে পুরো হাট কিন্তু এখন ফাঁকা। কেননা হচ্ছে যে এই হাটের ইজারাদারদের দাবি প্রায় 90% গরুই কিন্তু বিক্রি হয়েছে। তবে এরই প্রেক্ষিতে বলা যায় যে এখনো ক্রেতার চাপ আছে। আর
চাপ সামাল দিতে কিন্তু আশপাশের যত দেশীয় গরু আছে, আমি কথাটা আবার বলছি, চাপ সামাল দিতে কিন্তু আশপাশের যত দেশীয় গরু আছে সে দেশীয় গরুতেই কিন্তু মাঠে আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত আছে। তবে এর পাশাপাশি এই মাঠের ডান পাশে রাস্তা, সেই রাস্তায় কিন্তু দেশীয় গরুগুলার ভিড় জমেছেন। আর ক্রেতারা কিন্তু তাদের যে পছন্দের পশু সেটি কিন্তু নির্ণয় করার চেষ্টা করছেন এবং কিনতে চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে বলা যায় যে গ্রাহকদের অভিযোগের যে বিষয়টি, গ্রাহকরা কিন্তু অধিকাংশ গ্রাহকই অভিযোগ করছেন যে প্রায় 10 থেকে 20% দাম বেড়েছে এখানকার গরুর। তবে এক্ষেত্রে বলা যায় যে আসলে ক্রেতার চাহিদা যেমন বেড়েছে তেমনি কিন্তু বাজারে গরুর সংখ্যাও কমেছে। তবে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী শফিক, জানবো তার কাছে চট্টগ্রামের গরুর বাজার পরিস্থিতি। পশুর হাট, আমি এই মুহূর্তে যে নূরনগর হাউজিং সোসাইটিতে রয়েছে, এখানে প্রতি 1 থেকে 2 মিনিট পর পর কিন্তু একটি গরু নিয়ে যাওয়া হচ্ছে। এটি হচ্ছে আমার একেবারে প্রবেশ মুখ, অর্থাৎ শেষ মুহূর্তে আজকেই কিন্তু সবাইকে কিন্তু এই পশু অবশ্যই কিনতে হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পশুগুলো আরও বেশ কয়েকটি পশু সামনে নিয়ে আসছে, অর্থাৎ গরু নিয়ে আসছে, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, অর্থাৎ যেটি বলতে পারি একেবারে শেষ মুহূর্তে জমে উঠেছে। তবে এই বাজারে, চট্টগ্রামের বাজারগুলোতে এখন একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ক্ষণে করে কিন্তু দাম পাল্টাচ্ছে। গত রাত্রে একটি গুজব ছড়ানো হয়েছিল আসলে এখানে বাজারে গরু পাওয়া যাচ্ছে না এবং গরু শর্ট, সেই জন্য কিন্তু গতকাল দাম বেড়েছিল চট্টগ্রাম বাজারগুলোতে, কিন্তু দুপুরের পর থেকে আবার বলা হচ্ছে গরুর দাম কমেছে, অর্থাৎ প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বাজারে যারা আছে, বাজার যারা ইজারাদাররা বলছে এখানে প্রায় 3 থেকে 4 হাজারের বেশি গরু এই মুহূর্তে চট্টগ্রামের এই নূরনগর হাউজিং সোসাইটিতে আছে বলে তারা জানাচ্ছেন। আরেকটি গরু কিন্তু নিয়ে আসছে, অর্থাৎ এখানে যে গরু বেচা কিনা হচ্ছে, কারণ আজকে অবশ্যই কিন্তু গরুগুলো কিনতে হবে। একটু আমরা দেখানোর চেষ্টা করি, এই যে গরু নিয়ে দৌড়াদৌড়ি, রশি টানাটানি, এটাই কিন্তু আসলে ঈদের আনন্দ, ঈদের আমেজ, এবং সেই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু বাজারে আসে এবং অনেকে কিন্তু গরু কেনার জন্য আসে, আবার অনেকে কিন্তু এখানে দেখার জন্য আসে। তবে এটি বলা যায় যে গতকাল থেকে কিন্তু বেশ কয়েকবার ক্ষণে ক্ষণে কিন্তু পাল্টাচ্ছে গরুর দাম। এই মুহূর্তে এখানে ইজারাদাররা বলছে প্রচুর গরু আছে, এখনো পর্যন্ত আমরা মাঝে মাঝে দেখছি বেশ কয়েকটি ট্রাকে করে কিন্তু গরুর ট্রাক আসছে, গরু নিয়ে গরু আসছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় একেবারে শেষ মুহূর্তে এসে পুরোদমে জমতে শুরু করেছে, কারণ আজকে সারা রাত কিন্তু চট্টগ্রামের এই বাজারগুলোতে কিন্তু গরু বেচা কিনা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি খুলনায় তানজিমের কাছে। আসলে সময়ের সাথে সাথে জমে উঠেছে বলতে হবে, অর্থাৎ দুপুরের আগ পর্যন্ত এই হাটে গরু শূন্য হয়ে গেছিল, অর্থাৎ বিক্রি হয়ে গেছিল বেশিরভাগ গরু। এরপরে দুপুর 1টার পর থেকে আবারও গরুগুলো আসা শুরু হয় এবং এটা আসলে এখন ক্রেতা বিক্রেতার হাক ডাকে মোটামুটি মুখরিত বলা যায়, অর্থাৎ ক্রেতারা তাদের যে গরু সেই পছন্দের গরুটি ক্রয় করার চেষ্টা করছেন। বেশ কিছু গরুও বিক্রি হয়েছে বলতে হবে। সর্বশেষ খবর আমরা যতটুকু জেনেছি, খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত এই যে জোড়াগেট বাজারের পশুর হাট, সেখানে প্রায় 4,300টির মতো গরু বিক্রি হয়েছে, পশু বিক্রি হয়েছে। এর মধ্যে 3,035টি গরু, 1,227টি ছাগল, ভেড়া ছিল 39টি এবং এর থেকে কিন্তু আসলে 1,40,85,720 টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে ক্রেতারা আসলে বলছেন যে ছোট থেকে একটু বড়, অর্থাৎ মাঝারি সাইজের গরুই বেশি বিক্রি হচ্ছে। বিক্রেতারাও এটি বলছেন, অর্থাৎ 1 লাখ থেকে 1,70,000, 1,80,000 পর্যন্ত গরু বেশি বিক্রি হচ্ছে। এরপরে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হচ্ছে। তবে এর চেয়ে যেসব বড় গরু রয়েছে সেগুলি বিক্রি কিছুটা কম বলছেন বিক্রেতারা। তবে তারা প্রত্যাশা করছেন সময়ের সাথে আসলে এখনো সময় আছে, রাত পর্যন্ত তারা অপেক্ষা করবেন, সেখানে তারা গরু তাদের যে কোরবানির পশু তারা নিয়ে এসেছে সেটি বিক্রির চেষ্টা করবেন। ক্রেতারা আসছেন, তারা বলছেন চেষ্টা করছেন দরদামের মাধ্যমে আসলে পছন্দের যে পশু সেটি ক্রয় করার জন্য। পরিবার সহ অনেকে এসেছেন, আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে, বিক্রেতাদের সাথে। যারা বলছেন বেশ কিছু গরু আসলে যেহেতু গত রাত বৃষ্টি ছিল, বৃহস্পতিবার রাতের পর থেকে আসলে হাটে গরুর সংকট দেখা যায় এবং সকালেও আসলে সংকট ছিল বলছেন স্থানীয় যারা রয়েছেন তারা, ক্রেতা বিক্রেতারা। এরপরে সময়ের সাথে 1টার পরে দুপুর জুমার নামাজের পর থেকে আবারও আশেপাশের বিভিন্ন হাট থেকে গরু আসতে শুরু করে গরু, এবং এরপরে এক পর্যায়ে কিন্তু আসলে বেশ সংখ্যা গরু এই যে হাট, সেই হাটটিতে এসে ক্রেতা বিক্রেতাদের শোরগোলে আবারও মুখরিত হয়ে ওঠে। এবং এছাড়া খুলনা নগরীতে কিন্তু মোট 22টি হাট রয়েছে, যেসব হাটেও বেচাকেনা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুলনা থেকে পশুর হাটে কোরবানির শেষ মুহূর্তে বেচাকেনার যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ।
কোরবানির পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মীরা। সৌদি আরবে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে হজের তৃতীয় দিনে জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করে ইহরাম খুলবেন তারা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে খুতবা পড়েন মসজিদুল হারামের গ্র্যান্ড মুফতি আব্দুল রহমান আল সুদাইস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি পবিত্র ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন। এদিকে 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেখানে পশু কুরবানি করেন তারা। মাথা মুন্ডন শেষে ইহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। সেই সঙ্গে সব দেশে একই দিনে ধর্মীয় উৎসব পালনের আহ্বান তাদের। প্রধান দুই ধর্মীয় উৎসব আলাদা দিনে উদযাপন করে আসছেন মুসলমানরা। এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। শুক্রবার রাজধানীর 38টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়। সকাল 7:15টায় আদায় করা হয় প্রথম জামাত। পান্থপথ সহ বিভিন্ন এলাকায় নামাজে অংশ নেন পুরুষ, নারী সহ সব বয়সী ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বের সব মুসলিমকে রোজা ও ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপনের আহ্বান জানান তারা। আমরা মূলত সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আমরা আহ্বান করছি যে আমরা একই দিনে চাঁদ দেখার ভিত্তিতে হিসাব করে আমরা কুরবানি, ঈদ এবং সিয়াম পালন করব। মুসলমান যাবে এক থাকে একদিন উচিত করবে, একদিন কুরবানি করবে। উম্মতে মুহাম্মদ যাবে একদিন। পুরো বিশ্বে যেন শান্তি শৃঙ্খলা এবং মুসলিমরা যেন সারা বিশ্বে ইউনাইটেড হইতে পারে, আমরা সেই দোয়া করছি। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, চাঁদপুর ও পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুনিয়াতে তো চাঁদ তো একটাই, একটা চাঁদ বিশ্বের মালয়েশিয়া এক জায়গায় উঠবো, সৌদি আরব আর একদিন উঠবো, আর এক জায়গায় আরেকদিন ওইভাবে তো হয় না। বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ভিত্তিতেই আমরা ঈদ করে থাকি। প্রায় 2 শতাব্দী আগে সুফি সাধক মোখলেসুর রহমান রহমতুল্লাহ আলাই এই রীতির প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় চাঁদ দেখা ও ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সৌদি আরবকে অনুসরণ করে আসছেন বিভিন্ন মাযহাবের অনুসারীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কাল পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। জামাত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। অপ্রীতিকর কিছু ঘটলেই থানায় অভিযোগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করে একথা বলেন তিনি। সাজানো ময়দান, সারি সারি খুঁটিতে দেয়া ত্রিপল নামাজের জন্য প্রস্তুত। যেখানে এক কাতারে ঈদের নামাজে ঘুচবে ভেদাভেদ, মিলবে প্রাণে প্রাণ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। বৃষ্টি হলে 8টায় জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। নির্বিঘ্নে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। শুক্রবার সকালে ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে ব্রিফ করে পুলিশ ও র্যাব। এ সময় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। এরপর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন ঈদগাহ ময়দানের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা। কোথাও অপ্রীতিকর কিছু ঘটলে থানায় অভিযোগের আহ্বান জানান উপদেষ্টা। আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা
দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা এবং 10টা 45 মিনিটে অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি শেষ, এখন কেবল অপেক্ষা পবিত্র মুহূর্তের, যেখানে এক কাতারে দাঁড়িয়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হবেন ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মনির হোসাইন, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মেঘ পাহাড় ঝর্ণার রাজ্য। ফাঁকা নেই রাঙামাটির হোটেল রিসোর্ট, অতিথিদের নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণে নগরবাসীকে সহযোগিতায় হটলাইন নম্বর চালু করেছে এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি মহানগর শাখার কর্মসূচিতে একথা জানান নেতারা। বলেন, ঈদের 3 দিন সিটি কর্পোরেশনকে সার্বিক সহায়তায় প্রতিটি ওয়ার্ডে এনসিপির প্রতিনিধি দল কাজ করবে। এছাড়াও চামড়া সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করা হবে। আজকে থেকে আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা এলাকাতেই আমাদের ব্লিচিং পাউডার বিতরণ করা, সেখানে পলিথিন বিতরণ করা এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমাদের সেখানে সচেতনমূলক ক্যাম্পেইন সবসময় চালু থাকবে। প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কিংবা সরকারের ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হয়, তাহলে আমরা মনে করি যে চামড়ার যে সিন্ডিকেট সেটি ভাঙা সম্ভব হবে না এবং চামড়ার যে সঠিক মূল্য সেটি আসলে দেয়া সম্ভব হবে না। প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল গঠন করে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, নগর ভবনে কোনো প্রশাসক বা সরকারের মনোনীত উপদেষ্টা বসতে পারবেন না। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এসব কথা বলেন বিএনপির এই নেতা। বর্তমান উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইশরাক বলেন, উপদেষ্টা পরিষদ তাদের নিরপেক্ষতা হারিয়েছে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা আজও উপনিবেশিক চিন্তাধারায় চলে, এটি সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা 75 ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতির ঘাটতি দেখছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনও পরিবহন সেক্টরে আওয়ামী লীগের দোসরদের অবস্থান থাকায় নানামুখী অস্থিরতা তৈরি হচ্ছে। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ আমলের মতো কষ্ট না হলেও ঈদযাত্রায় দুর্ভোগ কমেনি। অতিরিক্ত ভাড়ার সঙ্গে চলছে দখলদারিত্ব ও চাঁদাবাজি। এ সময় দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, ঢাকা এখন ছিনতাইয়ের রাজ্যে পরিণত হয়েছে, মানুষকে শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক উদ্যোগ নেই। এ কারণে নির্বাচিত সরকারের খুব প্রয়োজন। ভারতের ক্রমাগত পুশিন নিয়ে সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভোগান্তি কমবে, কিন্তু এবারের ঈদেও গত 3 দিন ধরে ভাই বোনেরা আসসালাম, আওয়ামী আমলে যে ভয়াবহ দুর্ভোগ, সেই ভয়াবহতা না থাকলেও দুর্ভোগ কিন্তু কমেনি। টার্মিনালগুলো যে সমস্ত মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে, তারা যেভাবে দাম বাড়িয়ে দেয়, এটা তো আইনের শাসনের অভাবের কারণেই তো মানুষ এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করে আইনের শাসন। ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে।
লন্ডনে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনের কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ আদায় করেন তারা। এ সময় লন্ডন বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন ঈদ জামাতে। পরে নেতাকর্মী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। এর আগে পশ্চিম লন্ডনের সবচেয়ে বড় খোলা মাঠে ঈদের নামাজে অংশ নিতে সকাল 10টায় মাঠে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। صدق الله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده। জুনের প্রথম 3 দিনে রেমিটেন্স এসেছে রেকর্ড 60 কোটি 40 লাখ ডলার, যা গেল বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। এতে রিজার্ভ ছাড়িয়েছে 2600 কোটি ডলার। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে। সাধারণত রমজান ঈদ ও অন্যান্য উৎসবকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ বাড়ে। গেল বছরে জুনে প্রথম 3 দিনে রেমিটেন্স এসেছিল 28 কোটি 50 লাখ ডলার। চলতি অর্থবছরের জুনের 3 দিন সহ এখন পর্যন্ত মোট রেমিটেন্স প্রবাহ 2811 কোটি ডলারের বেশি, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 30 ভাগ বেশি। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির মাংস রান্নার প্রস্তুতি নিতে তাই শেষ মুহূর্তে বিক্রি বেড়েছে মশলার দোকানে। গেল বছরের তুলনায় দাম কম থাকায় স্বস্তি ক্রেতাদের মনে। তবে নাগালের বাইরে এলাচের দাম। রাত পোহালেই ঈদ, কোরবানিকে সামনে রেখে জমজমাট রাজধানীর কারওয়ান বাজারের মশলার দোকানগুলো। বাজার ঘুরে দেখা যায় এখনো নাগালের বাইরে এলাচের দাম। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 200 থেকে 300 টাকা কমলেও এখনো তা বিক্রি হচ্ছে 4600 থেকে 5600 টাকায়। তবে জিরা, লবঙ্গ, দারুচিনির দাম তুলনামূলক কম থাকায় কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। মশলার বাজার চড়া, গতবারের চেয়েও এলাচের দামটা এবার একটু বেশি। কিনতে হবে স্বাভাবিক, দাম কম দিলে তারপর কিনতে হবে। সামনে যে পেঁয়াজের দাম একটু কম মনে হচ্ছে, সবজির দাম মোটামুটি এখন একটু কম। যত বাজার করছি ঈদে, আমাদের এই ঈদে মানে আমি সবচেয়ে বেশি আরাম, মানে সব দিক দিয়ে সাশ্রয়ী। গেল বছরের তুলনায় বেশিরভাগ মশলার দাম কম থাকায় বেচা বিক্রিতে স্বস্তির কথা জানান বিক্রেতারা। বাজার ভালো, কাস্টমাররা কিনা খুব স্বাচ্ছন্দ্য বোধ, আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। জিরা আগে 650 ছিল, এখন মনে করেন 600 টাকা, 580 টাকার মধ্যে। এদিকে দাম কমের সুবাতাস বইছে মাংস রান্নার অন্যতম উপকরণ পেঁয়াজ, রসুন, আদাতে। প্রতি কেজি পেঁয়াজ 50 থেকে 52 টাকা, রসুন 130 থেকে 160 টাকা, আর আদা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল মনে হচ্ছে আর কি, খুব বেশি যে আপ ডাউন করে এটা অন্যান্য ঈদের তুলনায় এরকম মনে হচ্ছে না। আদা, রসুন, হলুদ মরিচে কোনো মালের দামই বাড়ে না, মানে ঈদ উপলক্ষে যে বাড়ার কথা সেগুলো বাড়ে না, বরঞ্চ লাস্টে এসে আরো কমছে। গেল কয়েকদিনের বৃষ্টিতে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও ঈদের আগের দিনের বেচা বিক্রিতে বেশ সন্তুষ্ট বিক্রেতারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মধুর সম্পর্ক থেকে বিবাদে ট্রাম্প মাস্ক। সরকারি চুক্তি বাতিলের হুমকিতেই টেসলার শেয়ার মূল্যে ধস। পাল্টা হিসেবে প্রেসিডেন্টের অভিশংসন দাবি। ঈদের ছুটি মানেই পর্যটকে মুখর রাঙামাটি। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে জেলার অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট শতভাগ বুক হয়ে গেছে। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। চোখ জোড়ানো এমন দৃশ্যের দেখা মিলবে রথ পাহাড়ের শহর রাঙামাটির বাঁকে বাঁকে। এবারের ঈদের লম্বা ছুটিতে ঝুলন্ত সেতু, নয়নাভিরাম আসাম বস্তি সড়ক, সুবলং ঝর্ণা, মেঘের রাজ্য সাজেক হাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের। হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। জেলার হোটেল, রিসোর্ট, হাউসবোটগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। আগত অতিথিদের বরণের অপেক্ষায় ব্যবসায়ীরা। পর্যটকদের বরণের জন্য আমরা অপেক্ষা করে আছি। গতানুগতিক ডিজাইনের চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন রাখার চেষ্টা করতেছি এবার, যাতে সবাই আকৃষ্ট হয়। আশা করি এবার অনেকটা ব্যবসাটা ভালো হবে আর কি। আমাদের পর্যটকের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা। কাপ্তাই হ্রদ থেকে শুরু করে যে পাহাড়ি এলাকা আছে সেখানে টুরিস্টরা স্বাচ্ছন্দ্যে
ভ্রমণ করে আবার নিরাপদে ফিরে যেতে পারবে, সেইভাবে আমরা প্রস্তুত হয়ে রয়েছি। এবার ঈদের ছুটিতে রাঙামাটিতে প্রায় 1 লাখ পর্যটক আগমনের আশা পর্যটন সংশ্লিষ্টদের। সময় সংবাদ, রাঙামাটি। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি। ঈদের জামাতে অংশ নেন তারা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে গাজায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েতের পাশাপাশি ইতালি, স্পেন, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার ভোরেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঢল নামে মুসল্লিদের। পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিতে কানায় কানায় পূর্ণ হয় মসজিদ প্রাঙ্গণ। জামাতে নামাজ আদায় করেন হাজার হাজার ফিলিস্তিনি। মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসব হলেও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে কারো মুখেই ছিল না আনন্দের হাসি। ঈদের নামাজ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য করা হয় বিশেষ দোয়া। প্রতি বছরের মতো এবারও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন। অনেক স্থানে বাংলা ভাষায় খুতবার আয়োজন করা হয়। কুয়েতে সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদ আল কেবির বা গ্র্যান্ড মসজিদে। সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে শরীক হন। জামাত শেষে পশু কোরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা। বড় মসজিদে নামাজ পড়লাম, তারপরে এখান থেকে যে কুরবানি দিব, ছাগল টাগল সবাই একসাথে মিলেমিশে। মনের যে পশুত্বটা আছে এটাকে কোরবানি করার মধ্য দিয়ে আমি মনে করি যে এই ঈদটা উদযাপন করা উচিত। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে পরিচিত এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় নামাজ শেষে বিশেষ মোনাজাতে গাজার অসহায় ফিলিস্তিনিদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। স্পেনের মাদ্রিদে বসবাসরত মুসলিমদের পাশাপাশি বার্সেলোনা ও অন্যান্য শহরে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঈদের সালাত আদায় করেন মুসল্লিরা। অনেকের কর্মস্থলে ছুটি না থাকায় নামাজ শেষ হওয়া মাত্রই জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটে যেতে হয়। একই চিত্র ইউরোপের আরেক দেশ ইতালিতে। রাজধানী রোম, মিলান, ভেনিস সহ প্রধান শহরগুলোতে মসজিদ এবং খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বরাবরের মতোই জার্মানিতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী বার্লিনের পুরানো বিমানবন্দর টেম্পল হফার মাঠে। মঙ্গল কামনা করে দোয়া করা হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীদের জন্য। খোলা জায়গায় পশু কোরবানির অনুমোদন না থাকায় ঈদ জামাতের পরপরই প্রবাসীরা ছুটে যান কোরবানির নির্ধারিত স্থানে। আয়ারল্যান্ডেও বাংলাদেশি কমিউনিটির মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজন করা হয় বিভিন্ন মিষ্টি খাবারের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। করছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় লেগেছে দ্বন্দ্ব। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান মাস্কের মতে এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াতে পারে। এরই জেরে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিলগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীদের ক্ষোভ, ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেয়ার অভিযোগ। এবং ঈদের জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।